তৈরি করতে চায়, যে দেশটা অর্থনৈতিক সাম্য তৈরি করবে, ইকোনমিক জাস্টিস, জাস্টিস যখন এক মানুষ অপরের মানুষের কাছে অর্থনৈতিক চাহিদা নিয়ে ক্লান্ত বোধ করবে না। ন্যায় শব্দের ব্যাপক অর্থ আছে। ইকোনমিক জাস্টিস আর সোশ্যাল জাস্টিস। কেন সোশ্যাল জাস্টিস? সোশ্যাল জাস্টিস বলে আমার মনে পড়ে যায় বিবেকানন্দের কথা, তুমি মুচি, তুমি রাখো, তুমি চন্ডা, তুমি ওঠো, যাও, তুমি আমার ভাই। কালকে একটা ভিডিও দেখছিলাম, তখন যে কি মনে হয় তখন মনে হয় আমি হয়ে যায়। আগে একটা 47 মিনিটে লোকগুলোকে সবসময় বুঝতে পারবো। একটি দলিত ছেলে জল চেয়েছে, উচ্চবর্ণের ব্রাহ্মণ তার জুতোয় জল ফেলছে, সেখান থেকে সে নিচে জল খাচ্ছে এই ভারতবর্ষে। এবং এগুলো তৈরি হচ্ছে 2014 পর থেকে, যখন আপনারা আমাদের সুবিধা হচ্ছে তুমি হিন্দু, তুমি মানুষ বলছে, ওরা বলছে তুমি হিন্দু আছে মুসলমান, তুমি মানুষ নও, আগে মানুষ। ভারতবর্ষের সংবিধান আমাকে এই বিধান দিয়েছে যে আমরা সকলেই হচ্ছি ভারতবর্ষের নাগরিক। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজ নদিয়া জেলার শিল্প শহর কল্যাণীতে, কল্যাণী ঋত্বিক সদনে কল্যাণী নাগরিক কমিটি তাদের 8ম সম্মেলন অনুষ্ঠিত করলেন। সেই সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখলেন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উদ্বোধনী ভাষণে কি বললেন নাগরিক সমাজের কাছে। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। সূচনা বোধহয় হয়ে গেল। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেছিলেন যে আমি কোনো মতেই যুদ্ধে আমেরিকাকে জড়াবো না, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে আমেরিকাকে যুদ্ধে জড়ালেন। যুদ্ধে জড়ালেন কার পক্ষে এবং কার বিপক্ষে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা বিতর্ক হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা যারা নাগরিকরা এখানে বসে আছি, গোটা ভারতবর্ষ জুড়ে আমরা নাগরিকরা, আমরা কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম একটি বিশ্বযুদ্ধের ইতিপূর্বে। আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বা কোনো যুদ্ধ সাধারণ মানুষের স্বার্থ কেন্দ্রিক হয়েছে বলে আমার জানা নেই। সবসময়ই ক্ষমতাশীল, অর্থাৎ কারা বেশি বেশি করে মানুষের শ্রমের উদ্বৃত্ত পুঁজিকে তাদের স্বার্থে ব্যবহার করবেন, তার টানাপোড়েন এবং দ্বন্দ্ব নিয়েই বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল। আমাদের ভারতবর্ষ, যে ভারতবর্ষ বলতে আমরা মনে করি ভারতবর্ষ একটি উপমহাদেশ, আমরা প্রকৃতপক্ষে কখনোই বিদেশিদের দ্বারা কিন্তু শাসিত ছিলাম না। বিদেশিরা এসেছেন এদেশে শাসন করবেন বাহানায়, কিন্তু তারা ভারতীয় হয়ে গেছিলেন। আমরা প্রথম আমাদের ভারতীয়ত্ব বন্ধনে বাধ্য হলাম, সেটা হচ্ছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসা করতে গেলেন। ব্যবসা করা কি এমন কঠিন কাজ? সবাই তো ব্যবসা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ, এই দুটো নিয়ে তারা খুব আকৃষ্ট ছিলেন। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনারা সকলে অত্যন্ত উচ্চশিক্ষিত, অনেকেই বা আমার হয়তো অনেক কথার ভুলও খুঁজে পাবেন, কিন্তু এটা ঘটনা যে তখন গোটা ইউরোপ জুড়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বিভিন্ন ধরনের, পর্তুগিজ বলুন, ওলন্দাজ বলুন, স্কটিশ বলুন, তারা এসেছেন ভারতবর্ষে বুকে ব্যবসা করার জন্য। তার কারণ ভারতবর্ষে মানব সম্পদের মূল
সম্পদ ছিল যে এখানে আমাদের সর্বত্রই বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে মানুষের মধ্যে একটা স্বাভাবিক শিল্প তৈরির প্রবণতা ছিল, যাকে আমরা বলি হস্তশিল্প। এবং আমাদের দেশের সুতি বস্ত্র শিল্প, তাঁত শিল্প, সেটা পৃথিবীর সমস্ত দেশের মানুষকে আকৃষ্ট করেছে এবং তারা এসেছেন এখানে ব্যবসা করতে। তারা যখন ব্যবসা করতে এসেছিলেন তখন ভারতবর্ষের বুকে মোগলদের শাসন ছিল। সেই মোগলরা কিন্তু ভারতবর্ষের মানুষের স্বাধীন চিন্তা ভাবনা তার উপর কোনো আক্রমণ করেননি। আমি গতকালই নতুন করে শিখলাম, আকবরের আমলে এক মহিলাকে অসম্মান করা হয়েছিল। আমি অন্য শব্দ ব্যবহার করছি না। আকবর জানার পর যিনি অসম্মান করেছিলেন তিনি আকবর বাদশার খুব কাছে বা তাদের গোষ্ঠীর কাছে, আর যিনি অসম্মানিতা হয়েছিলেন তিনি একটি ব্রাহ্মণ কন্যা। এটা জানার পর আকবর কঠোরতম শাস্তি দিয়েছিলেন তাকে। আকবর এটা ভাবেননি যে ব্রাহ্মণ কন্যা সে যদি একটু লাঞ্ছিতা হয় তাতে তার মনের মধ্যে উল্লাস হবে। এরকম বহু ঘটনা আছে, ভারতবর্ষ চলছিল। তাই ভারতবর্ষের বুকে যে নতুন সংস্কৃতি তৈরি হলো তা হচ্ছে বৈদিক সংস্কৃতির সঙ্গে ইসলামিক সংস্কৃতির সংমিশ্রণ, এবং সেটাকে অত্যন্ত সুচারুরূপে বিবরণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আপনারা জানেন, সব কথাই আপনারা জানেন। আমি শুধুমাত্র আমার ভেতরে যা চিন্তায় আসছে তা গ্রন্থিবদ্ধ করার চেষ্টা করছি। গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু সমাজের, হিন্দু আচরণের কুসংস্কার, অন্ধকারত্ব দেখে বিবেকানন্দ ক্ষোভে ফেটে পড়েছিলেন। তিনি গোটা ভারতবর্ষ ভ্রমণ করলেন, তরুণ তখন, এবং এই হিন্দু সমাজের কি বলবো অন্ধত্ব, ক্রূরতা, জাতিভেদ প্রথা বিবেকানন্দকে অত্যন্ত বিচলিত করেছিল। তাই যখন তিনি জানতে পারলেন যে শিকাগোতে একটি ধর্ম মহাসম্মেলন হচ্ছে, কেন তখন গোটা পৃথিবী ধর্ম দিয়েই পরিচালিত হচ্ছে, ধর্মীয় যারা কর্তা তারাই শাসনকর্তাকে হিসেবে বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন না। আমি এই কথাটা প্রায় আজকাল হিন্দুত্ববাদীদের বলি, কেন ওরা আমাকে খুব গালাগালি করে। আপনারা জানেন, যারা সোশ্যাল সাইটে আছেন দেখবেন এত গালাগালি বোধ হয় সাম্প্রতিককালে কেউ খায়নি। তো সেখানে প্রচলিত হিন্দুত্ববাদী অন্ধত্ব ধারণা নিয়ে যারা হিন্দু ধর্মকে ওখানে প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন তাদের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ ছিলেন না। স্বামী বিবেকানন্দ একজন বিদ্রোহী চরিত্র হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তার সমাজ সম্পর্কে অধ্যয়ন, ধর্ম সম্পর্কে তার গভীরতা দেখে একজন আমেরিকান অধ্যাপক খুব আপ্লুত হন। তিনি তাকে অনুপ্রাণিত করেন। এই অনুপ্রাণিত শব্দটা আজকাল খুব নিন্দাবাচক হয়ে দাঁড়াচ্ছে। তো তিনি তার পরিচয় ভিত্তিতে শিকাগোতে বক্তৃতা করার অনুমোদন পান স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার ভারতবর্ষ হচ্ছে যার মস্তিষ্কে থাকবে বেদ, শরীরটা ইসলাম। অর্থাৎ এই সমন্বয়ের মধ্য দিয়ে একটা জাতি এগিয়ে যায়। তার কারণ মানব সমাজের অগ্রগতি বা মানব সন্তানের জন্ম, এক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা পৃথিবীর কোনো প্রান্তে নেই। প্রাকৃতিকভাবে যেভাবে একজন মানব সন্তানের জন্ম হয়, আমি বিবর্তনবাদের কথা বাদ দিচ্ছি, বিবর্তনবাদ তো উত্তীর্ণ হয়ে আমরা মানব সভ্যতায় পৌঁছেছি, আমরাও একটি উন্নততর জীব, রেশনাল অ্যানিমাল। এই যে আমরা উন্নততর জীব হলাম, এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার নববর্ষ প্রবন্ধে লিখছেন, যেদিন আমরা ভূমা থেকে মাথা তুলে দাঁড়ালাম, চার পায়ে চলছিলাম মাটিতে মাথা, যেদিন আমরা ভূমা থেকে মাথা তুলে দাঁড়ালাম
তারপর থেকে আমরা আর কখন আর ওই মাটির দিকে মাথা নত করিনি, আমরা এগিয়ে গিয়েছি। যত বাধার প্রাচীর এসেছে তাকে আমরা দুর্বার গতিতে চুরমার করে আমরা এগিয়ে গিয়েছি। মানব সভ্যতা বিকাশের বিবর্তনবাদের অপূর্ব ব্যাখ্যান ভারতবর্ষের সভ্যতার অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ করেছিলেন। এই ভারতবর্ষের ধর্মীয় অন্ধত্বের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ চিরকাল লড়াই করেছে। এই লড়াই করতে গিয়েই যখন ব্যবসায়ীরা ভারতবর্ষের বুকে তাদের থাবা দৃঢ় করতে চাইছেন, তখন ঘটে গেল এক বিদ্রোহ, যাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে ওটা ছিল কৃষক বিদ্রোহ। সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছিলেন কৃষকেরা, কেন আমাদের সমাজটা ছিল কৃষিভিত্তিক সমাজ। একটা গ্রামে যারা দেখবেন কর্মকার থাকতো, ক্ষৌরকার থাকতো, তাঁত শিল্পী থাকতো, তারাই নিজেরা নিজেদের মধ্যে গ্রামীণ যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে মিটিয়ে দিতে পারতেন। সে যেহেতু কবি বলেছিলেন ওই ছোট ছোট নীল কিষান্ত শিবির, ছোট ছোট গ্রামগুলি, এই স্বয়ংসম্পূর্ণ গ্রামের যে অর্থনৈতিক ব্যবস্থা তার মধ্যেই তারা গ্রামীণ নাগরিকরা তাদের নিজেদের আচার আচরণ বিচার ঠিক করতেন। তাদের ওপরে অন্য কোনো শাসন বা শাসক তখনও মাথায় চাপেনি। ইংরেজরা আমাদের শাসন ক্ষমতা দখল করলেন, সেই বিস্তৃত বিবরণে আমি যাচ্ছি না। তারা শাসন ক্ষমতা দখল করে তাদের কৃষ্টি, তাদের চিন্তা ভাবনা, তাদের শাসন পদ্ধতি আমাদের উপর চাপিয়ে দিলেন। শোষণের তীব্রতা বাড়ল। ম্যানচেস্টারে যে সুতিবস্ত্র উৎপন্ন হতো তার থেকে দেখা গেল আমাদের এখানকার সুতিবস্ত্রটা অত্যন্ত গুণমানের, উন্নত মানের। তাহলে ব্যবসার জন্য এইখানকার আমাদের কৃষকদের তৈরি করা দ্রব্য যাচ্ছে বিদেশে, কৃষকরা পাচ্ছেন কি? লবলঙ্কা। এই শোষণের বিরুদ্ধে লড়াই শুরু হলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে। কিন্তু শাসকেরা তাদের শাসন চাপিয়ে দেওয়ার জন্য যে পথ গ্রহণ করে তা হচ্ছে অত্যাচারের পথ। লাঠি পেটা করে ঠান্ডা করে দেব। তার জাজ্বল্যতম দৃষ্টান্ত ছিল জালিয়ানওয়ালাবাগ। আপনারা সকলেই জানেন জালিয়ানওয়ালাবাগে অনেকেই হয়তো ইতিমধ্যে ভ্রমণও করে এসেছেন। ছোট্ট একটা পার্ক, সেই পার্কে মানুষ সমবেত হয়েছিলেন নারী পুরুষ নির্বিশেষে, কোলে সন্তানকে নিয়ে বর্ষবরণ উৎসব পালন করার জন্য। এই যে বর্ষবরণের সময়টা, এটাও কিন্তু আল্লাহ, ঈশ্বর বা দেবতা ঠিক করে দেননি, এটাও ঠিক করেছেন কিন্তু গ্রামের কৃষকরা। যখন তারা তার চাষের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন এই সময়টায় নতুন করে বপন করা যায়, অভিজ্ঞতার ফসল। এটা কোনো কিতাবে লেখা ছিল না, কিতাবে লেখা হয়েছে পরে। তারা এই সময়টাকেই নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি মানে নতুন চাষ, নতুন ফসল উৎপাদনের সময় সেই বর্ষবরণ উৎসবে তারা জড়ো হয়েছিলেন। ইংরেজ শাসক মনে করেছিল যে এরা বোধহয় সবাই জড়ো হয়েছে ইংরেজ শাসনের বিরোধিতা করতে। তার কারণ তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দিকে দিকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সেই প্রতিবাদকে স্তব্ধ করবার জন্য তারা একটা আইন চালু করেছিলেন, রাওলাট আইন, আপনারা জানেন। এবং তার বিরুদ্ধে পাঞ্জাবে খুব বিদ্রোহ হয়েছিল। তো ইংরেজ শাসকরা মনে করলেন, যেমন দেখবেন এখনকার শাসকরা মনে করেন, আপনারা এই যে নাগরিক সম্মেলন করছেন, আপনার বেরোবার পর কোনো কোনো শাসকের ল্যাজ তোলা অনুগামী আপনাকে বলবেন, কেন আপনি ওখানে গিয়েছিলেন? আপনারা জানতেন না ওখানে যে অমুক বক্তৃতা করতে আসছে, তার বক্তৃতা শোনার অধিকার আপনাদের নেই বলবে। তো সেই শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ, এই আশঙ্কায় তারা নির্বিচারে অত মানুষকে হত্যা করলেন। আচ্ছা, হত্যা করার পরিণতি কি হলো? ইংরেজরা ভেবেছিল সাময়িকভাবে সেটা ছিল যে এমন অত্যাচার করবো যে দমিয়ে দেবো, কথা বলার সাহস পাবে না। ঠিক তাই, জালিয়ানওয়ালাবাগ ঘটার পর ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতারা বিমূঢ় ছিলেন। কি করব ভাবতে পারছেন না, কোন পথে যাবেন। তখন কি পথ দেখালো বলুন তো? আপনারা জানেন তখন পথ দেখালো গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে, গোটা নাগরিক সমাজকে রবীন্দ্রনাথ ঠাকুর। একজন কবি, শিল্পী। কবি শিল্পীর কাজ কি? কবি শিল্পীর কাজ হচ্ছে
নতুনটাকে দেখতে শেখা, নতুনটাকে আহ্বান করা, সেটাই কবি শিল্পীর কাজ। রবীন্দ্রনাথ তখন তার দেওয়া নাইট উপাধি তিনি ফিরিয়ে দিলেন, আপনারা সবাই জানেন। ফিরিয়ে দিয়ে তিনি একটা মারাত্মক চিঠি লিখলেন, যে চিঠি পড়ার পর গোটা পৃথিবীর সভ্য সমাজ তারা নড়ে চড়ে বসলেন। কেন তখন তো ইংরেজ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, আর সেই ইংরেজ সাম্রাজ্যের মহারানীর দেওয়া সম্মাননা তাকে কেউ ফিরিয়ে দিতে পারে? যে সম্মাননার জন্য গোটা পৃথিবীর বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী মহল প্রত্যাশায় থাকতেন। এখন যেমন দেখছেন না, ট্রাম্প প্রত্যাশা করছেন তিনি নোবেল প্রাইজ পাবেন কি পাবেন না, শান্তির দূত হিসেবে প্রত্যাশা করছেন, আবার নিজে অশান্তি তৈরি করছেন। এই ধরনের মানসিকতা তখনও ছিল, এখনো আছে। রবীন্দ্রনাথ যখন প্রতিবাদ করে বললেন, যেখানে মানবতা আক্রান্ত হয়, যেখানে মানুষের ন্যূনতম মানবাধিকার, মুক্ত কণ্ঠে কথা বলার অধিকারকে দমন করা হয়, এবং যারা করেন তাদের দেওয়া সম্মাননাকে আমি মনে করি অপমান, দিস ইজ নট এ ব্যাজ অফ অনার, ফিরিয়ে দিলেন। এরপরে গোটা ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদে মুখর হয়ে উঠলেন। প্রতিবাদে মুখর হলেন বাচ্চা ছেলে ভগৎ সিং, আপনারা জানেন, মাত্র 19 বছর বয়স। তিনি অ্যাসেম্বলি হাউসে বোম মারলেন, সবাই তাকে বললেন তুমি সন্ত্রাসবাদী। তিনি বললেন আমি মার্ক্সবাদী, আমি সন্ত্রাসবাদী নই। তাই বোম ছুড়লে কেন? আমি বোম ছুড়েছি একজন মানুষকে আঘাত না করার জন্য, কিন্তু আমি বোম ছুড়েছি জাগ্রত ভারতবাসীর চেতনাকে, ঘুমন্ত ভারতবাসীর চেতনাকে জাগ্রত করার জন্য। ওই একটি ঘটনা গোটা ভারতবাসীর তরুণদের কাছে নতুন প্রেরণা হয়ে উঠল। আমার বাংলায় ছোট্ট চট্টগ্রাম জেলা, স্কুলের মাস্টারমশাই অঙ্ক শেখান, আমাদের অলোক বাবুর থেকেও শীর্ণকায় চেহারা ছিল, উনি তো ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি তো ভাইস চ্যান্সেলর, স্কুলের মাস্টারমশাই। তিনি কংগ্রেস দলের সভাপতি। কংগ্রেস দলে মহাত্মা গান্ধীর ডাকে অহিংস আন্দোলনে অংশগ্রহণ করছেন, কিন্তু মর্মে মর্মে বুঝতে পারছেন যে কথা রবি ঠাকুর বলেছিলেন, অনুনয় বিনয় করে আজ যাই হোক শাসকদের হাত থেকে ক্ষমতা আদায় করা যায় না। তিনি বলতে আছি ইংরেজের এত শক্তি, আমাদের উপর জুলুম করবে, আমরাও পারি। আমরা কি পারি না? ছাত্রদের তিনি সংগঠিত করতে শুরু করলেন। গণেশ ঘোষ, অনন্ত সিং, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, তারা গোপনে ঘুষ করছে। অনন্ত সিংয়ের দিদি জিজ্ঞেস করছে, ভাইকে কি করছিস তোরা এইসব, চুপি চুপি কথা বলছিস, এদিক ওদিক যাচ্ছিস না? মাস্টারদা আমাদের সংগঠিত করছে, ইংরেজের বিরুদ্ধে আমরা একটা সশস্ত্র লড়াই করব। আপনারা জানেন মাস্টারদার কাছে কেউ বললো, বাহ মাস্টারদা আপনি ওদের করছেন, আমরা করবো না, আমরা মেয়েরা কি বাদে, আমাদের মেয়ের কি যুদ্ধ করার মতো মানসিকতা নেই? মাস্টার বললেন, না মেয়েদের পক্ষে কি এই কাজ করা যায়, এ কঠিন। মেয়েরা বললেন, যারা সন্তানের জন্ম দিতে পারে তাদের কাছে কঠিন কাজ কি আছে মাস্টারদা, আমরাও দলে থাকতে চাই। চলে এলেন প্রীতিলতা বাদ্দেদার, কল্পনা দত্ত, প্রত্যেকে অত্যন্ত যোগ্য। চলে এলেন সুভাষিনী গাঙ্গুলি। তখন শিশুদের শিক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞতা অর্জন তিনি আমেরিকাতে আমন্ত্রণ পেয়েছিলেন। আমাদের মতো নয়, আমার টাকা আছে আমার ছেলেকে আমেরিকা পাঠিয়ে দিলাম না। তারা বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়লেন, ঠিক করলেন আমরা অস্ত্রাগার দখল করব। লুণ্ঠন নয়, লুণ্ঠনটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে দেওয়া একটা কালিমালিপ্ত করার পরিকল্পনা। তারা গোটা অস্ত্রাগারটা দখল করলেন। 3 দিন তারা স্বাধীন রেখেছিলেন। ভাবুন, ছোট্ট চট্টগ্রামের ওই গুটি কয়েক তরুণ তারা অস্ত্রাগার দখল করে 3 দিন ভারতবর্ষকে স্বাধীন রেখেছিলেন, এবং সেখানে মাস্টারটাকে দিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল। এই সামগ্রিক লয়ের ফলে আমরা ভারতবর্ষ স্বাধীনতার একটা নতুন সূচিমুখ খুঁজে পেলাম। ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। অসুস্থ রবীন্দ্রনাথ, তাকে পৃথিবীর বিভিন্ন বুদ্ধিজীবীরা বললেন যে আপনি আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পীর আহ্বায়ক হন, আপনার নামটা থাকলে অনেক বেশি মানুষ আরো যুক্ত হবে।
রবীন্দ্রনাথ কিন্তু একথা বলেননি যে আমার কাজ হচ্ছে উপনিষদ আর বেদের ব্যাখ্যা দেওয়া, আমার কাজ নয়, হে ঈশ্বর আমাকে রক্ষা করো। তাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে তখন ফ্যাসিবাদ কি জিনিস আজকে আপনাদের কাছে আমার বলতে হবে না। ফ্যাসিবাদ ছিল মানব সভ্যতা বিরোধী একটি রাজনৈতিক চিন্তা, যে চিন্তার মূল সূত্র ছিল, সাম্প্রতিককালে বিভিন্ন মনোবিজ্ঞানীরা নিয়ে বিশ্লেষণ করেছে যে জার্মানির মতো একটা দেশ, যে দেশ এত শিক্ষিত, যে দেশের দর্শন, যে দেশের অর্থনীতি অনেক বেশি উন্নত, সে দেশে কি করে ফ্যাসিবাদের জন্ম হলো। সে মনোবিজ্ঞানী বলছেন ফ্যাসিবাদের জন্ম হলে তার কারণ মানুষকে ক্রমশ ক্রমশ যুক্তিহীন বোধের মধ্যে নিয়ে যাওয়া গিয়েছিল। আমরা পারি, আমরা বড়, আমাদের দর্শন, আমরাই সব, আমরাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারি, এই তথাকথিত অহমিকা বোধ মানুষকে ক্রমশ ক্রমশ যুক্তিহীনতায় নিয়ে গিয়েছিল। তার থেকে ফ্যাসিবাদের জন্ম। সে ফ্যাসিবাদ যখন পরাজিত হলো, হিটলার যখন পরাজিত হলেন, তখন ইংরেজ বুঝে গেলেন যে আমাদের আর এইরকম সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশেষ করে ভারতবর্ষ, যে ভারতবর্ষে তখন এই সমস্ত লড়াইকে এক সূত্রে গেঁথে মহাত্মা গান্ধী একটা ব্যাপক সাধারণ মানুষের মধ্যে জাগ্রত চেতনা সৃষ্টি করতে পারলেন। তার পদ্ধতি নিয়ে হাজারো সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা এই যে অসাধারণ কর্মক্ষমতা, যার মধ্যে দিয়ে তিনি সমস্ত ভারতবাসীকে এক জায়গায় জড়ো করতে পারলেন এবং তাদের বোঝালেন যে তোমাদের দেশে তোমরাই শাসক হতে পারো, অন্য কেউ নয়, জুলুম নয়। তার ভিত্তিতে ইংল্যান্ডের পার্লিয়ামেন্ট আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ইংল্যান্ড তখন দেখলো গোটা পৃথিবীতে সমাজতন্ত্রের অগ্রগতি ঘটছে এবং ইউরোপে অনেক দেশ তারা ধারাবাহিকভাবে সমাজতান্ত্রিক দেশে রূপান্তরিত হচ্ছে। বুঝলেন এটা খুব একটা বিপজ্জনক ইঙ্গিত। যদি আমি এই মুহূর্তে ভারতবর্ষের শাসন ক্ষমতা হস্তান্তর না করে দিই, তাহলে আগামী দিন হয়তো আমার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নেবে, যেটা 2 বছর পরে চীনে করেছিল 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টি। ইংল্যান্ডের বুকে আইন হলো, ইংল্যান্ডের পার্লিয়ামেন্টে আইন হলো, সেটা হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট। এই কথাটা কেন বলছি? আজকাল দেখবেন বিজেপির নেতারা তারা কথায় কথা বলেন আমরা কলোনিয়াল আইনকে পাল্টে দিলাম, দিয়ে এমন আইন করলাম যেটা আরো বেশি খারাপ। তা সে বিষয়ে এখন যাব না। সেখানে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট তৈরি হলো এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট তৈরি হলো। কিন্তু এই যখন প্রেক্ষিতটা, যখন গোটা ভারতবর্ষ আন্দোলনে উদ্বেলিত, যৌথ আন্দোলন হচ্ছে, তখন সাম্রাজ্যবাদী চিন্তা মানে কি? আপনারা অনেকেই আমায় গাল দেবেন, এইসব কথা আপনারা কেন বলেন। বেসিক হচ্ছে আপনি আমাদের শ্রমে যে পরিমাণ সম্পদ তৈরি করতে পারি, সেই সম্পদের কিয়দাংশ আমরা পাই, অধিকাংশটা মুনাফা করে ওরা নিয়ে যায় নিজেদের দেশে, পুঁজির স্বার্থে, তাদের পুঁজির স্বার্থে। সেই লড়াইয়ে তখন তারা দেখলেন যে এত বড় ভারতবর্ষের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে তো খুব বিপদ। তারা ভারতবর্ষের বুকে মানুষের ঐক্যকে বিঘ্নিত করার জন্য দুটি গোষ্ঠীকে লালন পালন করলেন প্রায় এক সময়। আরএসএস এর জন্ম এবং মুসলিম লীগের জন্ম কয়েক বছরের পার্থক্যে, তাদের দিয়ে আওয়াজ তোলানো হলো। ইংরেজরা বললেন আমরা যদি চলে যাই তোমরা তো মারামারি করবে। আরএসএস বললেন এটা সবই নাকি হিন্দুদের, অধিকাংশ হিন্দু হতে হিন্দু রাষ্ট্র হবে। তাহলে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ বললেন আমাদের কি অস্তিত্ব, আমরা তবে কি দাস হয়ে থাকবো? তাহলে ইংরেজ যদি চলে যায় আমরাও স্বাধীন দেশ চাই। মোদ্দা কথা, এই বিশ্লেষণ আপনারা ইতিহাস পড়বেন, আরো জানবেন, আরো ব্যাখ্যা করবেন, সেসব ব্যাখ্যা করতে গেলে দিন পার হয়ে যাবে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি আর মোদ্দা কথাটা বলছি। এবং এইটাকে কার্যকর করার জন্য গোটা দেশ জুড়ে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হলো। এই দাঙ্গা পরিচালনা করলেন আরএসএস এবং মুসলিম লীগ। সাভারকারের
গুরু, তিনি প্রথম দ্বিজাতি তত্ত্বের স্লোগান তুললেন, যেটাকে পরবর্তীকালে জিন্না গ্রহণ করলেন। ভারতবর্ষ ভাগ। এটা যখন হচ্ছে, তখন যারা বলছেন যে আমরা অধিকাংশ যারা ইসলামে বিশ্বাস করি, আমরা এখানে নিরাপদে থাকতে পারবো না, আমরা ইসলামিক রাষ্ট্র চাই, ওরা তো ইসলামিক বলে চলে গেলেন। ওরা তো স্থির করলেন যে ওরা শাসিত হবেন ইসলাম দ্বারা। আর বৃহত্তর ভারতবর্ষ, যে ভারতবর্ষে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কেউ কাউকে শত্রু মনে করে না, যে ভারতবর্ষকে রবীন্দ্রনাথ দেখেছেন মানব তীর্থ হিসেবে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বাস হতে এলো কোথা হতে সমুদ্রে ভরা। এই ভারতবর্ষ সমুদ্র। সখুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন, এক দেহে হল লীন। তারা এই ভারতের মহামানবের সাগর তীরে মিলিত হয়েছেন। যেমন সমুদ্রের সমস্ত জল, খাল, বিলকে মেরে ভারতবর্ষ এত বিশাল দেশ, সেখানে এই সমস্ত বৈচিত্র্য স্থান পেয়েছে। এবং তার গভীরতা কত দূর? তার গভীরতা এই যে এই কলকাতার বুকে সেখানে ইসরায়েলি জায়নিস্টদের যে দেবস্থান, তাকে রক্ষা করছেন মুসলিম। মেসোপটেমিয়ার মেয়র এসে আমাকে দেখে বলেছিলেন যে এটা কি করে সম্ভব। আমি এটা সম্ভব, তার কারণ এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গ, যেখানে মানুষ মানুষকে মানুষ হিসেবেই দেখে, মানুষ তার বিশ্বাসকে তার নিজের বিশ্বাস হিসেবে মনে করে। তাই একটা ধর্মস্থানকে আরেকজন ধর্মপ্রাণ মানুষ বুক দিয়ে রক্ষা করে। এই ঐক্যটাকে ভাঙার চেষ্টায় ব্রিটিশরা সফল হলো। আমাদের ভারতবর্ষ, তখন আমরা চিন্তা করছি কি করে শাসন করব। আমরা তো কখনো শাসন করিনি। স্বাধীন ভারতবর্ষ কি পথে শাসিত হবে? তখন দীর্ঘ আলোচনার পর আমরা এক সংবিধান গ্রহণ করলাম। সংবিধান সভায় আলোচনা হচ্ছে। একদল বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয়, আর যারা ছিলেন সবার নাম করছি না, শ্যামাপ্রসাদ নামটা করলাম এই জন্য, এই নামটা আজকাল প্রায় উঠে আসছে, আপনাদের জানা দরকার। তারা বললেন না, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এটা হিন্দু রাষ্ট্র হবে। অন্যরা বলছেন হবে না, বিতর্ক চলছে। সেই সময় আদিবাসীদের পক্ষ থেকে একজন উঠে বললেন, ওয়ে দাঁড়াও, তোমরা যারা ধর্ম করছো, তোমরা সবাই বিদেশি। সংবিধান সভায় লিখিত বক্তৃতা আমার তৈরি নয়। ইউ আর অল ইনভেডার্স, সেই শব্দটা ব্যবহার করেছেন। কতটা আত্মপ্রত্যয় থাকলে পরে, ইতিহাস সম্পর্কে বোধ থাকলে পরে বলতে পারেন তিনি আদিবাসী নেতা। ইউ আর অল ইনভেডার্স, তোমরা যারা ধর্ম করছো। ভারতবর্ষটা আমাদের, আমরা আদিবাসী, আমরা এই ভারতবর্ষে জন্মেছি। আমরা জানি গণতন্ত্র কি, আমরা মিলেমিশে সিদ্ধান্ত নিই। আমাদের ধর্ম হচ্ছে নেচার। আমরা পাহাড় পুজো করি, আমরা গাছকে পুজো করি, আমরা জীবজন্তুকে পুজো করি, কেন সেই নেচার আমাদের বাঁচিয়ে রেখেছে। অতএব ধর্ম থিওরি বাদ দাও। এই সামগ্রিক আলোচনার পর ভারতবর্ষের সংবিধান সভায় হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সংবিধান সভা কিন্তু বললো না উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া। বলতে পারত আলোচনার পর, না, তারা তো বললেন না উই দ্য হিন্দুজ, উই দ্য মুসলিমস, উই দ্য জৈনস। তারা ভারতের আদিবাসী তত্ত্বটাকে গ্রহণ করলেন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ সবাই, যারা এই ভারতের চিহ্নিত ভূখণ্ডে, ধরুন এই সাম্রাজ্যবাদী শাসন আসার আগে তো কোনো ভূখণ্ড ছিল না, মানুষ তো যাযাবর। সে যেখানে সুবিধে পেত তার বসবাসের জন্য সেখানে চলে যেত। ভিসা ছিল না, পাসপোর্ট ছিল না। কাকের কি ভিসা পাসপোর্ট লাগে নাকি? লন্ডনে যে কাক ক্যাকা করে, কলকাতা সেই কাজে ক্যাকা করে, একই জিনিস করে, তাই তো ভিসা লাগে না। আমার এখানে আম গাছে যে আম হয় এই সময়, সেই আম তো বিদেশেও হয়, তার মাটির প্রেক্ষিতে। তাই প্রকৃতি কখনো কোনো সীমারেখা টানেনি। সীমারেখা আমরা টেনেছি আমাদের ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে, এবং সেই ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে সীমারেখা টাকার পরিণতিতে দেশভাগ, দেশ পরিণতি, দেশ তৈরি। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আপনি এক বর্ণের কিছু পাবেন না। অনেক দেশ আছে
ফ্রান্সে যান এক বর্ণ, ইংল্যান্ডে যান এক বর্ণের এক ভাষা, যদিও তাদের মধ্যে পার্থক্য আছে, লড়াইও আছে, সেটা বলতে আমি যাচ্ছি না। তাহলে এই সংবিধান সভায় যখন আলোচনা হলো তখন বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আর কি বলা হলো? যে আমরা ভারত, ইন্ডিয়া সেটাই ভারত, এবং সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্ন রাজ্যের সম্মিলিত সমাহার। এক নয়, এক বর্ণ নয়, এক ধর্ম নয়, এক ভাষা নয়, এই সকলের সম্মিলিত সমাহারটাই হচ্ছে ভারতবর্ষ। যে ভারতবর্ষ চিরকালই পরিচিত আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গরিমায়, এবং ভারতবর্ষের প্রাকৃতিকভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যা পৃথিবীকে বিভিন্ন সময় প্রাণিত করেছে। যে এত মানুষ যদি একসঙ্গে থাকতে পারে, এই এত মানুষ একসঙ্গে থাকতে পারে, এই চিন্তাটাকে ভাঙার জন্য সৃষ্টি করা হয় ধর্মীয় উন্মাদনা, মৌলবাদী চিন্তা। আমি শ্রেষ্ঠ, আমার রক্তই আসল রক্ত, তোমার রক্ত দূষিত রক্ত। আমি জিজ্ঞাসা করি আমার বন্ধুদের, রেগে যায় আমার উপর, ওরে ভাই, দুজন মানুষের মিলনের মধ্য দিয়ে যখন ভ্রূণ তৈরি হয় তখন কেউ জয় শ্রীরামও বলে না, আল্লাহু আকবার বলে না, তখন প্রেমের কথা বলে। তোমার জন্মটা যদি প্রেমের মধ্য দিয়ে হয়ে থাকে, বেড়ে ওঠো প্রেমের ভাষায়। তুমি কখন আল্লাহ বলতে শিখলে, কখন জয় শ্রীরাম বলতে শিখলে? মায়ের পেট থেকে পড়ার সময় কান্নাকাটি, চিৎকার, এছাড়া কিছু শেখনি। এটা পরে শিখিয়েছে যারা ধারণা করতে চায়। এটা বুঝছো না কেন? একটা শিশু জন্মের পর চিৎকার করে প্রমাণ করে সে বেঁচে আছে, এবং চিকিৎসকরা বলছেন, মনোবিজ্ঞানীরা বলছেন এটা তার প্রতিবাদ। কেন প্রতিবাদ? যে এতদিন সে মাতৃগর্ভে নিরাপদে ছিল, নিশ্চিন্তে ছিল, তার খাদ্য নিয়ে সে নিশ্চিন্তে ছিল। যেই বৃদ্ধির সঙ্গে সে ভূমিষ্ঠ হলো, সে আতঙ্কিত, সে কোথায় এলো, তার নিরাপত্তা কোথায়? তাই দেখবেন বাচ্চা যখন কাঁদছে তখন প্রথম কাজ করে মার কাছে দিয়ে দেয়। মা যেই তাকে বুকে জড়িয়ে ধরে, মা তখনও যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু বাচ্চার মুখে হাসির জন্য বুকে জড়িয়ে ধরছেন, বাচ্চা চুপ করে যাচ্ছে। এই হচ্ছে প্রকৃতি। এই প্রাকৃতিক যে বৈষম্য বিরোধী সুচিন্তিত বিকাশ, তাকে আমরা নষ্ট করি বৈষম্য সৃষ্টি করে, ভয় দেখিয়ে। ভয় দেখাই তো আমরা। আমি একটি আলোচনা সভায় বলেছিলাম সবচেয়ে বেশি ক্যাটালিস্ট আমরা। আমার বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে ওখানে ওখানে যায়, আমি তাকে বলি যেও না, জুজু আছে। ভয় দেখাই, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, গাছে যাক, দেখি কি করে, বিপদ না হয় সেটা দেখবো, কিন্তু ভয় দেখায় জুজু আছে, এটা করো না, ভগবান পাপ দেবে। আরে ভগবানকে জানি না সে। এই যুক্তি বিরোধী চিন্তা আমরা মানুষের মধ্যে বাইরে থেকে ঢুকিয়ে দিই, তাই মানুষের মধ্যে যুক্তি বিরোধী প্রবণতা তৈরি হয়। এবং এই ভারতবর্ষ যখন তৈরি হলো, সেই ভারতবর্ষ বলল যে আমরা একটা দেশ তৈরি করতে চাই, যে দেশটা অর্থনৈতিক সাম্য তৈরি করবে, ইকোনমিক জাস্টিস। জাস্টিস তখনই হয় যখন এক মানুষ অপরের মানুষের কাছে অর্থনৈতিক চাহিদা নিয়ে ক্লান্ত বোধ করবে না। ন্যায়, এই ন্যায় শব্দের ব্যাপক অর্থ আছে। ইকোনমিক জাস্টিস এন্ড সোশ্যাল জাস্টিস। কেন সোশ্যাল জাস্টিস? সোশ্যাল জাস্টিস বললে তখন মনে পড়ে যায় বিবেকানন্দের কথা, তুমি মুচি, তুমি নাথো, তুমি চন্ডা, তুমি ওঠো, জাগো, তুমি আমার ভাই। কালকেই একটা ভিডিও দেখছিলাম, তখন যে কি মনে হয় তখনই মনে হয় আমি টেলিস্ট হয়ে যাই। হাতে একটা AK-47 রেখে লোকগুলোকে সরাসরি গুলি করে খুলি করে। একটি দলিত ছেলে জল চেয়েছে, উচ্চবর্ণের ব্রাহ্মণ তার জুতোয় জল ফেলছে, সেখান থেকে সে নিচে জল খাচ্ছে। এই ভারতবর্ষে। এবং এগুলো তৈরি হয়েছে 2014 পর থেকে, যখন আপনারা আমাদের সুশ্রী দেওয়া হচ্ছে তুমি হিন্দু, তুমি মানুষকে বলছে না। ওরা বলছে ওরা যদি হিন্দু হয় তুমি মুসলমান, তুমি মানুষ নাও, আগে মানুষ। ভারতবর্ষের সংবিধান আমাকে এই বিধান দিয়েছে যে আমরা সকলেই হচ্ছি ভারতবর্ষের নাগরিক। নাগরিক কেন? যে আমরা যে ভূখণ্ডে বাস করছি, ভূখণ্ডে আমাদের সঙ্গে যারা আমাদের শাসন করবে
তাদের একটা নৈতিক বন্ধন থাকবে, পারস্পরিক বোঝাপড়া থাকবে। সে আমার ভালো দেখবে, আমি তাকে ভালো রাখবার জন্য সাহায্য করব। এটাই তো নাগরিকত্ব, এছাড়া কিছু নয়। তা আমরা ভারতবর্ষে নতুন ভারতবর্ষ তৈরি করার সময় বললাম আমরা চাই ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, আরো কি, যে আমরা কেউ কারো বিশ্বাসের ওপর আক্রমণ করব না, যুক্তিভিত্তিক চিন্তা করব, বিজ্ঞান ভিত্তিক চিন্তা করব। কিন্তু যার পার্সোনাল ফেথ, কেউ ধরুন মনে করেন যে আমি লাল শাড়িটা পরলে আমার ভালো লাগে, আমি কেউ তুমি লাল শাড়ি পরবে না, না তোমার অধিকার নেই। কেউ যদি বলে আমি কল্যাণীতে থাকতেই ভালোবাসি, আমি যাই কল্যাণী থাকবে, তুমি এসছো সেই উত্তরপ্রদেশের ওই কোণ থেকে, তুমি কল্যাণী থাকবে কেন, তোমার থাকতে দেওয়া হবে না। ভারতের সংবিধান বলছে তোমার এই কথা বলার অধিকার নেই। আর প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে, ডিগনিটি। তুমি যে মানুষটাকে ওইভাবে জল খাওয়াচ্ছ, এবং যে মানুষটা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে না, যেহেতু আমি উচ্চবর্ণ, আমার গ্রাম দিয়ে তাকে ঘোড়া থেকে নেমে জুতো খুলে যেতে হবে, এটা সোশ্যাল জাস্টিসের বিরুদ্ধে। এবং এগুলোকেই টিকিয়ে রাখার জন্য ধর্মীয় বিভাজন, পাপ, পুণ্য, ঈশ্বর, এই সমস্ত অযৌক্তিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢোকানো হয়। আপনারা কেউ মনে করবেন না আপনাদের ঈশ্বর বিশ্বাসের উপর আঘাত করছি। আমি শুধু আমার যুক্তিবোধ থেকে আপনাদের সামনে পেশ করছি যে আমাদের এইভাবে ভাবতে হবে, তবেই আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশটা তো সামগ্রিক চিত্র। দেশ মানে কি শুধু সীমান্তের কাটাটা বেড়া? দেশ মানে হচ্ছে দেশের মানুষ, সেটা শুধু দেশের মানুষের মঙ্গল চিন্তা। আপনি কি খুশি হবেন যদি দেখেন আপনি আমার পাশের বাড়ির ছেলেকে আসে গা খেতে পেয়ে রাস্তায় ভিক্ষা করছে, আর আপনি সেখানে 500 বাড়িতে দাঁড়িয়ে উৎসব করছেন? পারবেন? মানবিক দিক থেকে পারবেন না। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব হলো এটাকে নিশ্চিত করা যে এমন ব্যবস্থা তোমার নিতে হবে যাতে তুমি দেশের মধ্যে একটা অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারো। এবং সেটা প্রতিষ্ঠা করতে গেলে পরে তোমাকে চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেথা মুক্ত, যেটা গৃহের প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করে দিবস সর্বনি। কবে বলে গেছেন রবি ঠাকুর যে আমার যদি মাথা উঁচু করে কথা বলার অধিকার না থাকে, আমার যদি জ্ঞানকে মুক্ত পরিবেশে জানবার অধিকার না থাকে, তাহলে আমি কোথায় দাঁড়াবো? এবং এটাই রাষ্ট্রের দায়িত্ব। কেন আমরা প্রজাতন্ত্র, ভারতবর্ষ কিন্তু এই কোন একতন্ত্রের দেশ নয়, প্রজাতন্ত্র। এখানে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। স্বভাবতই আমারও দায় আসে, আমি যখন ভোট দেব আমি কোন দৃষ্টিকোণ থেকে ভোট দেব। এই সামগ্রিক চিন্তা কিন্তু নাগরিক সমাজের উপর বর্তায়। আমাদের সুযোগ সুবিধা বেশি আছে, এই যেমন স্মার্ট মিটার, এটার সঙ্গেও কিন্তু আমার ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস রিলেটেড। যে আমার বেঁচে থাকবার জন্য বিদ্যুৎ একটা অতি প্রয়োজনীয় দ্রব্য। যেমন আমি বেঁচে থাকতে গেলে জল ছাড়া বেঁচে থাকতে পারি না, আধুনিক বিজ্ঞান সভ্যতায় বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকতে পারি না। স্মার্ট মিটার লাগিয়ে তুমি বলে দিচ্ছ 5 মিনিট আগে, হয়ে তুমি এত টাকা বাকিয়ে দিতে পারছো না, যাও সারা রাত তুমি বিদ্যুৎহীন পড়ে থাকো। এটা হচ্ছে কেন? একজনের মুনাফা হবে। তুমি মরেছ মরো, তার তো মুনাফা হবে। এই নিয়ে একটা ছোট্ট গল্প মনে পড়ে, আমি অনেকক্ষণ বকবক করছি, আর বলবো না। বহুদিন আগে এক সোভিয়েত ঔপন্যাসিক একটা গল্প পড়েছিলাম, গল্পের নামটা ভুলে গেছি, লেখকের নামটা ভুলে গেছি, মাফ করবেন যদি অলোকটা বলে দিতে পারেন ভালো হয়। 2 বন্ধু চিড়িয়াখানায় গেছে, কারণ যখন ছাত্র ছিলাম পড়েছিলাম, কারণ এই দুষ্টুমিটা আমরাও চিড়িয়াখানায় গিয়ে করতাম, ওই দেখে সাবধান হয়ে গেছিলাম। চিড়িয়াখানায় গিয়ে দেখবেন কুমির, মনে হয় যেন সেবাটা ঘুমিয়ে আছে, নড়ে না, চড়ে না, কিছুই করে না। তা আমরাও আলিপুর চিড়িয়াখানায় গিয়ে না, আধুলি তখন অনেক বড় বড় আধুলি ছিল, এখন তো খুঁজেই পাওয়া যায় না, সেটা দিয়ে মারতা, ও কি ওর কিছুই হয় না। তো এইরকম 2 বন্ধু, 2টি ছেলে মেয়ে গিয়ে দুষ্টুমি করতে করতে একজন বলে দেখি তো, সে গিয়ে খাঁচার ভেতরে কুমির ধরতে গেছে, কুমির তাকে গিলে দিয়েছে। কুমির গিলে নিয়েছে এটা শুনে তার বন্ধু চিৎকার করছে, কান্নাকাটি করছে, চিড়িয়াখানার মালিককে বলছে কি শিগগির ব্যবস্থা করো। আর কুমির গিলে নিয়েছে শুনে এখন তো আরো লোক দেখতে আসছে। চিড়িয়াখানার মালিক ছিল যেখানে তার দিনে 50 টাকা বিক্রি হতো, সেখানে তার 500 টাকা বিক্রি হচ্ছে। ছেলেটা কাঁদছে,
সেটা বলছে আমার দেখো বন্ধু কুমিরের পেট থেকে কথা বলছে, তার কথা শোনো, আরো লোক আসছে দেখতে। আর মালিক বলছে আমি কিছু করতে পারবো না। তোমার বন্ধুকে কে বলেছিল ওখানে গিয়ে কুমিরের পেটে যেতে? আমি তো বলিনি। অতএব ও বাঁচলো কি মরলো বয়ে গেল, আমার মুনাফা বাড়ছে, টিকিটের বিক্রি হু হু করে বাড়ছে, আর অনেক মানুষ উৎসাহ নিয়ে দেখতে আসছে। বাচ্চাটা যে পেটে চলে গেল, তার জীবন নিয়ে কারো কোনো রকম আকুতি নেই, ওই বন্ধু ছাড়া। আসুন আমরা সবাই সবার বন্ধু হই। কেউ কারো কুমিরের পেটে, কুমির বলতে এখানে বলছে আমি পুঁজিবাদী শোষণের পেটে, অগণতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে সকলে আমরা একজোট হই, তবেই আমরা নাগরিক হিসেবে বাঁচতে পারবো। এই কটি কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। কিছু ভুল বলে থাকলে কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমায় ক্ষমা করে দেবেন। নমস্কার। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে।